আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে ২-৩ দিন ধরে হচ্ছে বাংলাদেশ কিছুটা উত্তাল। সেটা হচ্ছে যে শেখ হাসিনার ঘোষণার পর থেকে ধানমন্ডি ৩২ ধ্বংসের পর থেকে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে আওয়ামী লীগের লোকজনদের যাদের বাড়িঘর আছে তাদের ভাঙচুরের একটা মানে ভাঙচুর করার জন্য সাধারণ জনগণ উঠে পড়ে লেগেছে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি পেজে আমার একটা পোস্ট আমি দিয়েছিলাম যে ধানমন্ডি ৩২টা আসলে ধ্বংস করা অনেক আগেই উচিত ছিল, যেটা সরকার করেনি, এবং সেটা সরকারের করা উচিত ছিল। সেটা এই ৬ মাস পরেও সেই কাজটা আসলে এখন জনসাধারণের এবং ছাত্রদের করতে হলো। এই জিনিসটার জন্য ছাত্রদের নামতে হলো, সেটার জন্য আসলে সরকার এবং দেশ হয়তোবা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে, এটা আমার ধারণা। এবং বহির্বিশ্বে বিশেষ করে ভারত এটাকে খুব রংচং মাখিয়ে সেই জিনিসটাকে হচ্ছে এখন প্রচার করছে। কী কারণে প্রচার করছে আমরা জানি। 17-18 তারিখে সম্ভবত মোদি হচ্ছে ট্রাম্পের সাথে দেখা করতে যাবে, তাদের হচ্ছে ওখানে কথাবার্তা হবে, এবং এই বিষয়ে কথাবার্তার মধ্যে মোদি ডেফিনেটলি হচ্ছে সে যে জিনিসটা উঠাবে যে বাংলাদেশে হচ্ছে যে এখন মব জাস্টিস চলছে, এবং যে কারণে বাংলাদেশের পরিস্থিতি ভালো না বা এরকম কোনো কিছু একটা সে উল্লেখ করতে পারে। এবং এটা যে সম্পূর্ণ একটা শেখ হাসিনার উস্কানিতে এবং ভারতের পরিকল্পনায় হয়েছে, সেটা কিন্তু খুবই ভালো করে বোঝা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারত কোনোভাবেই কোনো কিছু করে বাংলাদেশকে আসলে দমাতে পারছে না। ভারত যেটা আশা করেছিল যে ট্রাম্প আসার পরে ট্রাম্প হয়তো বাংলাদেশের সব কিছুতে স্যাংশন দিবে বা ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে হচ্ছে সে নানা জায়গা থেকে সমস্যা করতে পারে, কিন্তু সেই জায়গাতেই কিছুই হয়নি। বরঞ্চ একটা লজ্জাকর যেটা হয়েছে যে ট্রাম্প মোদিকে হচ্ছে তার সে যে আনুষ্ঠানিক ভাষণ দিয়েছে সেখানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। তো এই লজ্জাটা আসলে ঢাকার জন্য, এবং ট্রাম্পের সাথে যে 17-18 তারিখে তার যে মিটিং আছে সেই বিষয়ে আসলে বাংলাদেশের পরিস্থিতিটাকে সে ঘোলাটেভাবে দেখানোর জন্য হচ্ছে এই কাজটি করেছে। যে কাজটি হচ্ছে ধানমন্ডি ৩২টা আসলে এই ৬ মাসের মধ্যেই সরকারের উচিত ছিল গুড়িয়ে দেওয়া, ঠিক আছে? কারণ স্বৈরাচারীর কোনো চিহ্নই আসলে কোনো দেশে থাকে না, কোনো চিহ্নই কোনো দেশে থাকে না। এবং এটার হচ্ছে একটা বড় একটা সাপোর্ট হচ্ছে আওয়ামী লীগ নেবে, শেখ হাসিনা নেবে, ঠিক আছে? কী কারণে নেবে? কারণ তারা এখন দেখাতে পারবে যে তাদের হচ্ছে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তাদের কথা বলার জায়গাটাও এখন বাংলাদেশে নেই। স্বৈরাচার যাকে লাথি মেরে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, ঠিক আছে, সে আসে মানে তার কত বড় সাহস, সে হচ্ছে জনসাধারণ এবং ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে চায়। এই সাহসটা কী কারণে হয়েছে? এই সাহসটা হয়েছে আমাদের বর্তমান সরকার আসলে তার আইন বা তার কঠোরতা জায়গাটা থেকে কিছুই করতে পারেনি। আমি বলবো যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে যদি এখন বাংলাদেশটাকে সঠিকভাবে বা কঠোর, আমি বলছি না যে স্বৈরাচারী হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করছে আমি সেটা বলছি না, আইনের আওতায় থেকে এই যে বাংলাদেশের এই যে কিছু হলেই যে আওয়ামী লীগের লোকজন যে তারা এই যে মিটিং মিছিল করছে, রাস্তাঘাট অবরোধ করছে, অন্যান্য ছাত্রদের সাথে মিলেমিশে এই যে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এত কিছু হয়ে গেল, কোনো কিছুই কিন্তু সরকার শক্ত হাতে দমন করতে পারেনি। এই জায়গাটা থেকে সরকারের ব্যর্থতা আছে, এবং এটারই হচ্ছে এখন একটা সুফল কিন্তু পাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন বাংলাদেশে আছে। কারণ আমরা জানি বড় বড় নেতারা তারা টাকা পয়সা তাদের আখের গুছিয়ে হচ্ছে বাংলাদেশের বাইরে গিয়ে এখন তারা মজ মস্তিতে আছে। এখন যারা করছে এই জিনিসগুলো তারা হচ্ছে যে এখন বাংলাদেশের ভেতরে যারা আছে তার আতিপাতি নেতারা তারা হচ্ছে এই জিনিসগুলো করছে। এবং এরই পরিপ্রেক্ষিতে এই যে 2 দিন ধরে ধানমন্ডি 32 নম্বর মানে ভাঙার পর থেকে সারা বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরদুয়ার ভাঙা হচ্ছে। এই জিনিসটা আসলে হওয়া এক হিসেবে ঠিক আছে। অনেকে বলবে, আমার নিজেরও আসলে এটার পক্ষে আমি আছি, কিন্তু এই জিনিসটার হচ্ছে একটা মানে খারাপ দিকও হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা সুবিধা হয়ে গেছে, এই কারণে আমি বলছি। এবং এই সুবিধার কারণে হচ্ছে গতকাল যেটা হলো যে গাজীপুরে হচ্ছে আওয়ামী লীগের নেতার ঘর ভাঙা হলো, এবং সেখানে হচ্ছে তারা হচ্ছে আমার সম্ভবত যতটুকু মনে হয় এটা
ছাত্র ছাত্র জনতারা কেউ যায়নি, এটা হয়তো বা কোনো চোর ডাকাত বা এই টাইপের কেউ লুটপাট করতে গিয়েছিল। সেখানে হচ্ছে আওয়ামী লীগের লোকজনরা তাদেরকে ধরেছে এবং এটা হচ্ছে মসজিদে মাইকিং করেছে এবং এরপরে ছাত্ররা গিয়েছে ওখানে, সে গাজীপুরের যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা গিয়েছে এবং সেখানে হচ্ছে তাদেরকে আওয়ামী লীগের লোকজন মেরেছে এবং কুপিয়েছে এবং সম্ভবত দুই তিনজনের অবস্থা অনেক বেশি খারাপ, ঠিক আছে। এবং আমরা দেখছি যে এই জিনিসটা কী কারণে হচ্ছে, যে 5ই আগস্টের পর থেকে যতটুকু আসলে আওয়ামী লীগের করা উচিত ছিল, ঠিক আছে, আওয়ামী লীগের দলের যে বিষ দাঁত যেটা আছে সেটা হচ্ছে ভেঙে দেওয়া দরকার ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার কিন্তু তাদের যে সর্বোচ্চ যেটা আছে, যে সর্বোচ্চ ধৈর্য, সেই ধৈর্যর পরিচয়টা দিয়েছে। আমি বলেছি অনেক সময় যে বাংলাদেশের মানুষের আসলে অনেক ধৈর্য এবং তারা অনেক ভদ্র, ঠিক আছে, তাদের ভদ্রের পরিচয়টা দিয়েছে। কিন্তু এই পরিচয়টা দেওয়ার কারণে কি হচ্ছে, এখন হাসিনা হচ্ছে বুঝে গেছে, বা আওয়ামী লীগের যারা দোসররা এখনও বাংলাদেশে আছে তারা বুঝে গেছে যে আমরা যে কোনো কিছু চাইলেই এখন করতে পারি, কারণ সরকার এটাকে কঠোরভাবে দমন করছে না বা সাধারণ জনগণ এটার বিরুদ্ধে কোনো কাজ করছে না, বা এটাকে কোনোভাবেই হচ্ছে তারা তেমনভাবে এটাকে রুখতে পারছে না। বা এই জায়গাটা থেকে আমি বলবো যে সরকারের যে পররাষ্ট্রনীতি বা সরকারের যে শাসন ব্যবস্থা, এটা চরমভাবে হচ্ছে ফেল হয়েছে। যেই ফেল হওয়ার কারণে হচ্ছে আওয়ামী লীগ এখন জায়গা জায়গা থেকে তারা এখন উকি মারছে। তারা ফেসবুকে বলেন, এতদিন ফেসবুকে ছিল 2-3 মাস, এবং এরপর থেকে তারা কিছু কিন্তু এখন এটা প্রকাশ্যে তাদের কার্যক্রমগুলো কিন্তু এখন পরিচালনা করছে। এবং শুক্রবারে যে গাজীপুরের যে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হোসেনের যে ঘটনাটা ঘটেছে, সেটা হয়েছে যে রাত্রেবেলা হচ্ছে কিছু দুষ্কৃতিকারী হচ্ছে তার বাড়িতে গিয়েছে এবং তাদেরকে প্রতিরোধ করতে হচ্ছে কিছু লোক ভেতরে গিয়েছে এবং তাদেরকে হচ্ছে আহত করেছে, মানে মারধর করেছে। এবং এরপরে তারা বলছে যে যে আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, আমরা এই বাড়ি ভাঙতে এসেছি। এবং তারা তাদেরকে যখন মারধর করা হলো, এরপর তারা হচ্ছে সেই গাজীপুরের হচ্ছে তার আসল যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদেরকে কল করা হয়েছে এবং তারা কল পেয়ে তারা তাদেরকে সাহায্য করতে এসছে এবং সেখানে হচ্ছে তাদেরকে তখন তারা যখন ওখানে যায় তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে নিয়ে গিয়ে সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে হচ্ছে পেটানো হয়েছে এবং এর মধ্যে সম্ভবত 15 জন আহত হয়েছে। এবং তারা আহত হওয়ার পরে তারা এখন বর্তমানে যেটা জানালো যে এরপরে হচ্ছে পুলিশকে হচ্ছে কল দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ সেখানে কিন্তু যায়নি, ঠিক আছে। প্রায় 2.5 ঘন্টা পরে তারা গিয়েছে এবং এরপরে সেনাবাহিনীরা এসে হচ্ছে পরিস্থিতিটা হচ্ছে নিয়ন্ত্রণে নিয়েছে, ঠিক আছে। এবং যারা আহত হয়েছে তাদেরকে হচ্ছে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সম্ভবত ওখানকার যে দায়িত্বপ্রাপ্ত যে ওসি আছে তাকেই হচ্ছে এখন বরখাস্ত করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সে বলছে যে তারা হচ্ছে ঘটনা ফোন পাওয়ার পরে তারা সেখানে গিয়েছে, কিন্তু সেখানে হচ্ছে কিছু দুষ্কৃতিকারী তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র পরিচয় দিয়ে তারা হচ্ছে সেখানে ভাঙচুর করতে গিয়েছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এখন কিছুদিন ধরে বাংলাদেশে যেই সব জিনিসগুলো হচ্ছে, যে এই যে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর ভাঙা হচ্ছে, এটা এখন কোন পর্যায়ে এটা যে আমি বলেছি যে আরও আগে করা উচিত ছিল, সেটা এখন হচ্ছে এবং হাসিনার উস্কানিতে হচ্ছে, কিন্তু এটার একটা মহল হচ্ছে এটার সুবিধা ভোগ করবে, সেই মহলটাকে আওয়ামী লীগ। এবং এই জিনিসগুলো আমার মনে হয় না কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দল থেকে লোকজন গিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনই করেছে এবং পরিকল্পিতভাবে এটা করেছে এবং করে এখন তারা হচ্ছে নানা জায়গায় হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের নাম নিয়ে নাম ভাঙিয়ে হচ্ছে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং এই জায়গাটা থেকেই হচ্ছে আমাদের এখন ভয় পাওয়া উচিত, আসলে একটু শঙ্কার বিষয়, কারণ যেহেতু এই যে 8 মাস ধরে সরকার এই আওয়ামী লীগের লোকজনদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি বা তাদেরকে তেমনভাবে শাস্তির আওতায় আনা হয়নি, এই কারণেই হচ্ছে তারা এখন মাথাচাড়া দিচ্ছে এবং এইটার কারণেই হচ্ছে তারা এত পরিমাণে মানে সাহস পাচ্ছে এখন সামনে এসে হামলা করার জন্য। এবং আমার কথাটা হচ্ছে ওইখানেই যে এই যে 8 মাস হয়ে গেল, 8 মাস হওয়ার পরে সরকার তার হচ্ছে এখনও শাসন ব্যবস্থাকে কঠোর হস্তে দমন করতে পারছে না। সেখানে হচ্ছে এখন সব জায়গায় হচ্ছে ছাত্রদেরকে যেতে হচ্ছে
এইখানেও হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম তারা বা অন্যান্য যারা আছে তারা গিয়ে কথাবার্তা বলেছে। এখানে আসলে তাদের কেন এখন যেতে হবে? ঠিক আছে, জানি তারা একটা বিশেষ রোল পালন করেছে এবং তাদের সঠিক জায়গাটায় আমরা অবশ্যই রাখবো, কিন্তু আমার কথা হচ্ছে এখানে সরকারের হস্তক্ষেপটা কোথায়? এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু মিলিটারি মানে আর্মিদের ম্যাজিস্ট্রি পাওয়ার চলছে, পুলিশ আছে, ঠিক আছে। এরা থাকা অবস্থায় যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বা ছাত্রদেরকে সেখানে গিয়ে পরিস্থিতি কন্ট্রোল করতে হয়, এটা কিন্তু একটা অ্যালার্মিংয়ের জায়গা, ঠিক আছে। তো এই জায়গাটা থেকেই আমি বলছি যে সরকার এই জায়গাটাতেই হচ্ছে ব্যর্থ হচ্ছে সব কিছুর থেকে, সব কিছু থেকে। এবং সরকারের যেটা এখন করা উচিত, এই যে এতদিন ধরে এই যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে হচ্ছে রাস্তাঘাটে নেমে যাওয়া হচ্ছে, তারা হচ্ছে মিটিং মিছিল করছে, ঠিক আছে। তো এই যে শুরু থেকেই যদি সরকার আসলে কঠোরভাবে এই জিনিসগুলো মোকাবেলা করতো, যেমন আমরা শুরুতে দেখেছি হচ্ছে শিক্ষার্থীরা নেমেছিল তাদেরকে হচ্ছে অটো পাস দিয়ে দেওয়ার জন্য, ওই জায়গাটা থেকে যদি সরকার হচ্ছে কঠোরভাবে ওই সিদ্ধান্তটাকে যদি না করতে পারতো বা ওইটাকে যদি দমন করতে পারতো, তাহলে কিন্তু সরকার এর পরবর্তী যে কি মভগুলো হয়েছে বা আওয়ামী লীগের যে মভ করার চেষ্টা করেছে বা সরকারকে হচ্ছে নানাভাবে ঝামেলায় ফেলার জন্য যে পরিকল্পনাগুলো তারা করতে চেয়েছিল, তারা কিন্তু এটা করতে পারতো না। কারণ আমরা জানি যে এই 8 মাসে প্রায় 100 বা 150-র বেশি হচ্ছে যে কোনো ইস্যুতে হচ্ছে জনগণ হচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে। এই জিনিসগুলো কারা করছে এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি, ঠিক আছে। এবং এরপরে যেহেতু বাংলাদেশে এখন আর্মিদের ম্যাজিস্ট্রি পাওয়ার চলছে, সেই জায়গাটায় গিয়ে ছাত্রদেরকে কেন হস্তক্ষেপ করতে হবে এখনও, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে অ্যালার্মিংয়ের জায়গা। এবং এখন যেহেতু বাংলাদেশে হচ্ছে আর্মিদের হচ্ছে ম্যাজিস্ট্রি পাওয়ার আছে, তো তারা চাইলেই কিন্তু এখন যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। আমি বলছি না যে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবে। তো এটাকেও তারা হচ্ছে শক্ত হাতে এটা কিন্তু আর্মির জন্য একটা লজ্জাকর বিষয় যে আর্মির ম্যাজিস্ট্রি পাওয়ার থাকা সত্ত্বেও এত কিছু হয়ে যাচ্ছে এবং সরকার যে এই যে শক্তভাবে এটা প্রতিরোধ করতে পারছে না, এটার জন্য কিন্তু আমরা যদি দেখি যে গোপালগঞ্জে হচ্ছে আর্মিদেরকে হচ্ছে গাড়ি বহরে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একদম শুরুতে, যে অনেক মানে হাসিনার পতনের পরে যে কাজটা হচ্ছিল, যে এখন হচ্ছে তারা হচ্ছে পাল্টা আক্রমণ করা শুরু করছে আওয়ামী লীগের লোকজন। এবং শুরুর ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোপালগঞ্জে তারা কিন্তু আর্মির উপর আক্রমণ করেছিল, আর্মিদের গাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং সেখানে কিছু আর্মি হয়তোবা আহতও হয়েছিল। এবং সেকেন্ড ঘটনা যেটা হয়েছিল সেটা হয়েছিল যে বিএনপির একটা নেতার গাড়িতে হচ্ছে আক্রমণ করা হয়েছিল বা আগুন জ্বালানো হয়েছিল, সেখানে হচ্ছে একজন নিহত হয়েছে এবং 40 থেকে 50 জনের মতো হচ্ছে লোকজন আহত হয়েছিল। এবং এরপরে যে এই যে মানে ওদের যে হাসিনার বক্তব্যের জন্য যে তারা লিফলেট প্রদান করছিল, সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরে সেখানেও হচ্ছে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এবং এই যে গোপালগঞ্জ কেন্দ্রিক বা এই যে আওয়ামী লীগের যে মাথাচাড়া দিয়ে ওঠার যে কথাটা, এবং যেদিন ওই যে সেদিন লিফলেট দেওয়ার দিন যাকে আটক করা হয়, তারা আটক করার দিন হচ্ছে একজন হচ্ছে পুলিশের গাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তারা হচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছিল, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আওয়ামী লীগ ধীরে ধীরে কিন্তু তারা আক্রমণাত্মক পরিস্থিতিতে চলে আসছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করছে জনসাধারণ। এই যে গোপালগঞ্জের এবং এই যে নানা রকম যে 2-3টা ঘটনার পরে এই লাস্ট এখন যেটা হলো শুক্রবার দিন গাজীপুরে হচ্ছে এই কর্মকাণ্ডগুলো হলো এবং এখানে আমরা জানি যে 15 জন হচ্ছে আহত হয়েছে এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আসলে অবস্থা খুবই খারাপ। তো এই জিনিসটা আসলে অ্যালার্মিং যে আওয়ামী লীগ হচ্ছে এখন তারা হচ্ছে আক্রমণ করা শুরু করেছে এবং এই পরিস্থিতিটা যদি এরকমই থাকে, আসলে সরকারের এখন পর্যন্ত সে হচ্ছে কঠোরভাবে তার বল প্রয়োগটা যেটা হচ্ছে যেই ঘটনাগুলো হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে সে সঠিকভাবে ব্যবস্থা নিতে পারছে না এবং যার কারণে হচ্ছে আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা এবং তার যে দোসররা আছে
তারা কিন্তু এখন মাথাচাড়া দিচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সরকারের জন্য এবং আমাদের বিশেষ করে আর্মি এবং পুলিশের জন্য এটা কিন্তু খুবই একটা লজ্জাকর বিষয়। তো এখন আমরা যতই উদাহরণ দিই না কেন যে 8 মাস হয়ে গেছে সরকারের, তো এর পদের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে এবং আমলারা আছে, যাদের কারণে হচ্ছে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। যদি কাজ করা সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা পরিবর্তনটা দেখতে চাচ্ছি। যাদেরকে দিয়ে হচ্ছে না তাদেরকে সরিয়ে দিন, ঠিক আছে। এবং এটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটা ব্যর্থ হয়, তাকে সরিয়ে তার কাজটা অন্যজনকে করতে দিন। এটা যদি না হয় তাহলে কিন্তু সরকার কিন্তু চরম ব্যর্থতার মধ্যে পড়বে এবং এটার হচ্ছে এরপরে হচ্ছে জনগণ কিন্তু দেখা যাবে যে নিজেই কিন্তু আইন হাতে নেওয়া শুরু করে দিবে, ঠিক আছে। কারণ জনগণ কিন্তু চুপ থাকবে না। এবং এই জিনিসগুলো কি হবে যে এর কারণে হচ্ছে ছাত্ররা যারা আছে তারা হচ্ছে এখন নিজেরা মনে করবে যে এখন যেহেতু সরকার এই কাজগুলো করতে পারছে না, এটা হচ্ছে এখন আমাদের করতে হবে। এই জিনিসটাও কিন্তু খুব খারাপের দিকে যাবে এবং এটা কিন্তু সরকারের জন্য খুবই একটা লজ্জাকর বিষয় হবে। এবং এই জিনিসটার কারণে শেখ হাসিনা এবং তার যে দোসররা আছে এবং তার যে আতিপাতি নেতারা আছে, তারা কিন্তু এটার অনেক বড় একটা সুযোগ গ্রহণ করবে, যার কারণে তারা চাইবে যে এই সব ব্যবস্থা করে এরকম মানে হামলা আক্রমণ করে তারা চাইবে যে নিজেদের অবস্থানটাকে আরও শক্তপোক্ত করতে, যাতে তারা আবার বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসতে পারে, যেটা একদমই অসম্ভব। এবং আওয়ামী লীগকে হচ্ছে উদ্ধার করা যায় কিনা বা অন্য কোনোভাবে হচ্ছে আওয়ামী লীগকে পরিচালিত করা যায় কিনা বা তারা আবার কোনোভাবে ফিরতে পারে কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে সরকারকে এখন থেকেই পেছনে যা হয়ে গেছে সেগুলোর উপরও ব্যবস্থা নিতে হবে এবং সামনে যাতে এরকম কোনো দুর্ঘটনা বা ঘটনাই যেটা হোক না কেন সেই জিনিসগুলো থেকে আসলে সরকারের এই পরিস্থিতিগুলোকে হচ্ছে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে কিন্তু দেশ আসলে একটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। তো সবাইকে এখন থেকে সতর্ক হতে হবে এবং সরকারকেও আসলে দেশটাকে শক্তভাবে পরিচালিত করতে হবে, আইন ব্যবস্থাটাকে শক্ত করতে হবে, যাতে এই সরকার আসলে আমাদের এই সরকার, এই গণঅভ্যুত্থানের সরকার কোনোভাবেই যেন এটা ফেল না করতে পারে। ভবিষ্যতে বা কিছুদিন পরে আমরা যেন বহির্বিশ্বে বা ভারতীয় মিডিয়া যেগুলো আছে তারা যেন বলতে না পারে যে বাংলাদেশ গণঅভ্যুত্থান করে কী করলো, বা এই সরকার যাকে বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা চাই না সে আসলে ব্যর্থ হোক। তো তার জন্য আমাদের আহ্বান থাকবে যে আপনার যে আইন ব্যবস্থা আছে সেটাকে কঠোর করতে হবে এবং এই সব যারা করার চেষ্টা করছে তাদেরকে আসলে সাথে সাথে আইনের ব্যবস্থায় আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।